চাপাই সীমান্তে উত্তেজনা সংঘর্ষ, ভারতীয়দের হামলায় বেশ কজন আহত। প্রতিবাদে রাজধানীতে নাগরিক কমিটির মশাল মিছিল। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা নয় ছয় করবার চেষ্টা করছে। কোনোভাবেই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাকে আমরা হারাতে দেব না। তারেক রহমানের দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, দিনক্ষণ নির্ভর করছে খালেদা জিয়ার সুস্থতার উপর, বলছেন কেন্দ্রীয় নেতারা। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একদিকে তিনি নেতা, আরেকদিকে তিনি আবার একজন সন্তান। লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলেই তো আমরা অপেক্ষায় আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। সিলেটে নানা সংকটে নারী উদ্যোক্তারা, প্রতি বছর প্রশিক্ষণ নিয়েও পুঁজি ও পারিবারিক সমস্যায় ঝরে পড়ছেন অনেকেই। এবং অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধের অবসান চান গাজাবাসী। প্রথম ধাপে 33 ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছেন প্রায় 2000 ফিলিস্তিনি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া। ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয়দের ছোড়া ইট পাটকেল, ককটেল ও তীরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে বিজিবি। বিস্তারিত প্রতিবেদনে। গেল সপ্তাহে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। এরই মধ্যে বিএসএফের সরাসরি মদদে সেই উত্তেজনার আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে সীমান্তবর্তী ভারতীয় নাগরিকরা। গম কেটে নেওয়ার ভুয়া অভিযোগ তুলে শনিবার সকালে কালীগঞ্জ সীমান্তে ঢুকে বাংলাদেশিদের ফসল নষ্ট করে ভারতীয় নাগরিকরা। কেটে দেয় আম গাছ সহ বিভিন্ন ফলের গাছ। এ সময় ভারতীয়দের ধাওয়া দেয় স্থানীয়রা। এক পর্যায়ে ইটপাটকেল, তীরধনুক ও ককটেল নিয়ে সীমান্তে অবস্থান নেয় তারা। ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার হুমকি দেয়। এ সময় তাদের প্রতিহতে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় বাংলাদেশিরাও। ভারতীয়দের ছোঁড়া ঢিল ও তীরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। ঠিক না, এটা আমরা পাইছি। ওই দিক থেকে ঢেল আসছে, পাটকেল আসছে, এদিক থেকে আমরা কিছু ঢেল ছুড়েছি, কারণ আমাদের জীবন তো বাঁচাতে হবে, আমাদের দেশকে তো রক্ষা করতে হবে। বাংলাদেশের বিজিবি যখন বাধা দেয় তখন ওদের বিএসএফ গ্যাস নিক্ষেপ করেছে। যে কয়েকজন আহত এবং মনে করেন একটা বিজিবির প্রায় একটা লোক কেটে গেছে, এটুকু জানতে পারলাম। আর এই কয়েকজনকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। একের পর এক এ ধরনের ঘটনায় শঙ্কিত সীমান্তের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি। ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশের জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য। বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয়া হয়। এখন চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কেড়ে নিতে দেয়া যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত নিয়ে নয়, 9-6 করতে চাইলে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে প্রস্তুত আছে। ভারতীয় দোসরদের আর বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদের মশাল মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে বাংলা মোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগে শেষ হয়। ভারতের আগ্রাসন রুখে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ভারতের চক্রান্ত সফল হতে দেবে না বাংলাদেশের মানুষ। আর কখনো বিদেশিদের কাছে পরাধীনতা মেনে নেওয়া হবে না। খুনি হাসিনার পতনের পর থেকে দিল্লির মাথা গরম হয়ে গেছে।
তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা ৯-৬ করবার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের ২০০০ মানুষ জুলাই আগস্টে জীবন দিয়েছে। বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি ৯-৬ হয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষ জীবন দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের ১ ইঞ্চি জায়গাকে আমরা হারাতে দেব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর আইনি কোনো বাধা নেই, তবে দিনক্ষণ অনেকটা নির্ভর করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার উপর। বিষয়টি জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। শিগগিরই দেশে ফেরার আশা দলটির কেন্দ্রীয় নেতাদের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। মামলা, হয়রানি, আটক, নির্যাতন, অবশেষে দেশত্যাগ, দেড় যুগ জন্মভূমির বাইরে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই ১৭টি মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্ত হয় আরও অর্ধশত মামলা। গণ অভ্যুত্থানের পর তারেক রহমান একে একে নির্দোষ প্রমাণিত হয় প্রায় সব মামলায়। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। অধীর আগ্রহে অপেক্ষমান বিএনপির লাখো নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। এই সময়টা মায়ের জন্য দিবেন, এটা আমরা খুব স্বাভাবিক কারণে প্রত্যাশা করতে পারি। উনি যে দেশে আসছে, যুক্তরাষ্ট্র বা লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলেই তো আমরা অপেক্ষায় আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। দেশবাসী তো প্রত্যাশাই করে। তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা কোথায় জানতে চাই বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে। বলেন, দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর নির্ভর করে দিনক্ষণ। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একদিকে তিনি নেতা, আরেকদিকে তিনি আবার একজন সন্তান। সব বিষয়ে বিবেচনা করেই তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে আসেন। রাজনৈতিক প্রতিহিংসা আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি। জনাব তারেক রহমান সাহেব এই দেশে জন্মগ্রহণ করে পাসপোর্ট পেয়েছিলেন নেটিভ। সেই পাসপোর্টের নবায়নটা পর্যন্ত ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা করেননি। সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা হয়েছিল, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে অহরহ মিথ্যা কথা বলতেন। পলিটিক্যাল পারসিকিউশন বলি, ম্যালিশিয়াস প্রসিকিউশন বলি, এই বিষয়টাই ছিল শেখ হাসিনার মূল যন্ত্রই ছিল মামলা। বিচারাধীন অর্থ পাচার সহ বড় বাকি দুটি মামলা থেকে শিগগিরই তারেক রহমানের আইনগতভাবে মুক্তির আশা আইনজীবীদের। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে আরও 12টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি বিএনপির এই সিনিয়র আইনজীবীর। উনি আমাকে টু সাম এক্সটেন্ট একটা কথা বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এই রাজনৈতিক মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়, জনাব তারেক রহমান সাহেবের মামলা যেন সর্বশেষ উঠানো হয়, অর্থাৎ উনার পরে যেন আর কোনো রাজনৈতিক আসামি না থাকে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ভোট ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সৈনিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপতি সব পরিচয়ই জিয়াউর রহমান সফল। অনুষ্ঠানে প্রথমবারের মতো ভাষণ দেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। স্মৃতিচারণ করেন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার 2 পর্বের অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কিন্তু যারা দর্শক আছেন পিজি হাসপাতালের আবু সাইদ কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানের 2য় পর্বে যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোট ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই সুরক্ষিত হবে গণতন্ত্র।
এক, মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সৈনিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপতি সব পরিচয়েই তিনি সফল। বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই জিয়াউর রহমান সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে পারবে। স্টেটসম্যান হিসেবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে। আমরা একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী এবং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান প্রথমবারের মতো ভাষণ দেন। তিনি নিজের জীবনে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, তাদের উৎসাহ ও অনুপ্রেরণা অনেক শিশু কিশোরের জন্য পাথেয়। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন। স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো। সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনও ভোগ করছে দেশের মানুষ। বলেন, ডান বাম মধ্যপন্থী সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান। এ দেশের হেন শ্রেণী পেশার মানুষ নাই। তিনি নারী এবং শিশু মন্ত্রণালয় করেছিলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছিলেন, যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। আর সেই কাজের ফল আমরা আজকে উপভোগ করছি। এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে আলোকচিত্র প্রদর্শনী এবং শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন বরেণ্য শিল্পীরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেটে প্রতি বছর প্রায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন কয়েকশো নারী উদ্যোক্তা। তবে বছর না ঘুরতেই ঝরে পড়েন তাদের অধিকাংশই। এতে খুব একটা বাড়ছে না নারী উদ্যোক্তার সংখ্যা, এমনকি ব্যবসা সম্প্রসারণেও বাধাগ্রস্ত হচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজি সংকট, পারিবারিক সহযোগিতার অভাবের পাশাপাশি অনুৎপাদনশীল খাতে প্রবাসী বিনিয়োগ বেড়েছে। শিল্প খাতে নারী উদ্যোক্তাদের জন্য প্রবাসী বিনিয়োগ না আসাকে দুষছেন তারা। অনিল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। সুরমা নদীর তীর ঘেঁষা সিলেট নগরীর কুশিঘাট এলাকার নারী উদ্যোক্তা রূপছানা বেগম ১৯ বছর আগে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেন কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ। স্বল্প পুঁজিতে ছোট দোকান ভাড়া করে কয়েকটি সেলাই মেশিন কিনে শুরু করেন দর্জির ব্যবসা। নিজের দাঁড় করানো ব্যবসা নিয়ে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। শুরুটাও হয়েছিল দারুণভাবে, কিন্তু সময়ের সাথে সাথে অর্থ সংকট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেড়েছে দুশ্চিন্তা। ব্যবসা চালাই তুলে লাগবো টাকা, আমরা আর ব্যবসাটা নিয়ে নিতে পারলাম না, হয়তো ব্যবসা ছাড়তে হইব। 19 বছর হয়ে গেছে ব্যবসার লাইফ, এখন বাধ্য ব্যবসাটা ছাড়ি দিতে হইব। শুধু রূপছানা একাই নন, বরং জেলার অসংখ্য নারী উদ্যোক্তারই একই গল্প। নিজেদের ব্যবসা শুরুর পর স্বপ্নের ডালপালা মেলার আগেই নাম লেখাতে হচ্ছে ঝরে পড়াদের দলে। পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা এবং আর্থিক সংকট সহ নানা কারণেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না তারা। যতবার স্টার্ট করছি, কোনো না হয় প্যান্ডামিক সিচুয়েশন, নাইলে কর্মী সংকট, নাইলে আপনার হচ্ছে কখনো ফিনান্সিয়ালি সমস্যা। বেচাকিনিতে একটু দুর্বল হয়ে গেছিলাম, তারপরে লস খাওয়ার পরে আর আমি কাপড় টাপড় আর আনতে পারি না, এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। মোটামুটি যাদের করার মনোবৃত্তি থাকে যে বড় শুরু পরে তারা পুঁজি পায় না। আলো আধারের খেলায়
শুধু ব্যর্থতার গল্পই নয়, বরং সৃষ্টি হচ্ছে নতুন নতুন সফলতার গল্প। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে নারী উদ্যোক্তারা প্রতিনিয়ত তৈরি করছেন কর্মসংস্থানের পাশাপাশি দারুণ কিছু শিল্প প্রতিষ্ঠান। সিলেট শহরের খাদিমপাড়ার নারী উদ্যোক্তা সুইটি সূত্রধর মাত্র 150 টাকা নিয়ে শুরু করে বর্তমানে গড়ে তুলেছেন প্রায় 20 লাখ টাকার প্রতিষ্ঠান, যেখানে বাঁশ বেতের আকর্ষণীয় শোরুমের পাশাপাশি রয়েছে আধুনিক যন্ত্রপাতির একটি কারখানা। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 20 জন মানুষের। এই সফল নারী উদ্যোক্তা বলছেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে এখন অনেকটাই সফল তিনি। নেট থেকে ধরেন একটা ডিজাইন বের করে দিছে যে এটা পারবেন কিনা, না যে পারবো, তো ওইরকম করে করে আজকে আমি ধরেন আমার 2 বছর হবে, মানে আমি ভালোই সারা পাইতেছি, কিন্তু আমি এই প্রোডাক্ট করে খাবার করতে পারতেছি না। নারীদের ব্যর্থতার বিষয়ে এই খাত সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক সংকট সহ পারিবারিকভাবে সহযোগিতা না পাওয়া এবং এরকম শিল্প খাতে প্রবাসী বিনিয়োগ না পাওয়া ব্যর্থতার অন্যতম কারণ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সহজ শর্তে এবং কম সুদে ঋণ প্রদানের দাবি জানান তারা। কমিটেড যেসব উদ্যোক্তা ছিলেন, যা আমরা মনে করছিলাম খুব ভালো করবেন, এই ধরনের অনেক উদ্যোক্তা কিন্তু ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে গেছেন পরিবারের কারণে। এবং আমি সবচেয়ে বড় যে বাধাটা মনে করি সেটা হলো কি, যে আমাদের সবার সহযোগিতা, সেটা পরিবার কেন্দ্রিক সহযোগিতা খুব বেশি দরকার। ব্যাংক থেকে অনেক বড় বড় ঋণ নিতেছে, কিন্তু ছোট উদ্যোক্তাদের বেলা সেটা হইতেছে না, বা স্বাভাবিক উদ্যোক্তা যারা মধ্য পর্যায়ের উদ্যোক্তা তাদের বেলাও সেটা হইতেছে না। তারা লোনগুলো ঠিক মতো পাইতেছে না। লোনগুলো না পাওয়ার কারণে তারা ওই যে ঝরে পড়তেছে। বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রয়োজনীয় মূলধন পেলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীরা ভূমিকা রাখবে বলে মনে করছেন নারী উদ্যোক্তারা। সন্দীপন শুভ, এখন সিলেট। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। শরীয়তপুরের আঙ্গারিয়া ইউনিয়নের দাঁতপুরে বসে খেজুরের রস বিক্রির হাট। কাকডাকা ভোর থেকে গাছের রস নিয়ে চলে আসেন হাটে। দূর দূরান্ত থেকে কাঁচা রস কিনতে আসা ক্রেতাদের ভিড়ে জমে ওঠে মাঠ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, প্রতি হাটে খেজুরের রস কেমন বিক্রি হচ্ছে, কত টাকা দরদামে বিক্রি হচ্ছে এই খেজুরের রস, ক্রেতারা কি বলছেন এ বিষয়ে? রাত্রি শরীয়তপুরের নতুন হাট বাজার আঙ্গারিয়া ইউনিয়নের এই হাটে কিন্তু ভোর সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে গাছিরা রস নিয়ে এসেছেন, খেজুরের রস, এবং সেই রস কিনতে কিন্তু দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। মূলত দিনের বেলা যে খেজুর গাছ কাটা হয়, সেই খেজুর গাছ কাটার পর কিন্তু ভোর থেকেই গাছিরা রস সংগ্রহ করেন এবং সেই রস কিন্তু স্থানীয় যেই বাজার রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে এই আঙ্গারিয়া ইউনিয়নের দাঁতপুরের এই হাটে নিয়ে আসেন এবং এই হাটে কিন্তু প্রচুর সংখ্যক গাছিরা আসেন। সকাল থেকেই তারা হাঁড়িতে করে নিয়ে আসেন, কলসে করে রস নিয়ে আসেন এবং এই খেজুরের রস কিন্তু তারা হাঁড়ি হিসেবেও বিক্রি করেন, আবার কখনো কখনো তারা কিন্তু এই কলস হিসেবেও বিক্রি করেন। তো আমরা দেখেছি যে ঢাকা থেকে এসেছেন অনেকে মাদারীপুর এবং পার্শ্ববর্তী যেই উপজেলা, সেই উপজেলাগুলো থেকেও এসেছেন। এই বাজারটি কিন্তু দিন দিন পরিচিতি লাভ করেছে খেজুরের রস বিক্রির হাট হিসেবে, এবং আমরা দেখছি যে সকালে এই রসের বিক্রি হয়েছে লিটার হিসেবে, আবার হাঁড়ি হিসেবেও বিক্রি হয়েছে। লিটার 80 থেকে 120 টাকা পর্যন্ত এখানে বিক্রি হয় এবং হাঁড়ি চুক্তিভিত্তিক বিক্রি হচ্ছে। আমরা দেখছি যে প্রতি হাঁড়ি এখানে 300 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে এবং কলস যদি বলি, প্রতি কলস এখানে 800-1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই সকল রস নিয়ে কিন্তু খেজুরের রস নিয়ে এই পিঠা পায়েস, বিভিন্ন ধরনের পিঠা পায়েস খেয়ে থাকেন শীতের যারা মানুষ, এবং আমরা দেখছি যে এই রসের আগ্রহ দিন দিন বাড়ছে এবং বাজার কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। সকাল থেকে 7:30 থেকে 8টা পর্যন্ত এই বাজার থাকে, এরপর কিন্তু আসলে বাজার ধীরে ধীরে কমে যায়। আমরা দেখছি যে এখন কিন্তু বাজার শেষ পর্যায়ে রয়েছে। তো রাত্রে আমরা দেখছি শীতের যেই অনুষঙ্গ খেজুরের রস কেনাকাটায় বেশ জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতার মাঝেও কিন্তু বেশ আগ্রহ আমরা লক্ষ্য করছি রাত্রি।
শরীয়তপুরে বসেছে খেজুরের রস বিক্রির হাট। সে খবর জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। এবার চলে যাচ্ছি জামালপুরে। জামালপুরের পাইকারি ফল বাজারে কুলের সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। কেজিতে কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। প্রতিদিন গড়ে 10 থেকে 15 লাখ টাকার কুল বিক্রি হয় এই বাজারে। বিস্তারিত জানাতে জামালপুর ডাকপাড়া পাইকারি ফলের হাট থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, কুলের বাজার কখন শুরু হয় আর স্থায়ী হয় কতক্ষণ? ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। জামালপুরের চরাঞ্চল সমতল ভূমি পতিত জমিতে এই কুল চাষ করা হয় এবং এখানকার স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা রাজধানী সহ পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের চেচুয়া, মুক্তাগাছা, টাঙ্গাইলের ধনবাড়ি, মধুপুর এমনকি কুড়িগ্রামের রাজীপুর রৌমারী জেলায় এই কুল সরবরাহ করা হয়। এই হাটে ভোর 6টা থেকে শুরু হয়ে একটানা 9টা পর্যন্ত এই হাট চলে। এই হাটে প্রতিদিন 10 থেকে 15 লক্ষ টাকার কুল বিক্রি হয়। আর আজকে যদি কুল বাজারের তথ্য দেই তাহলে এখানকার যে কুল থাই আপেল জাতের যে কুল রয়েছে সেটি 90 থেকে 100 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। অন্যান্য যে কুল রয়েছে আপেল কুল, থাই আপেল, ভারত সুন্দরী, বল সুন্দরী এই জাতের যে কুল রয়েছে সেই কুলগুলো আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 70, 80, 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পকার ভেতে। আর দেশি জাতের যে কুল রয়েছে সেই কুল বিক্রি হচ্ছে 40 থেকে 50, 60 টাকা কেজি ধরে কুলগুলো বিক্রি হচ্ছে। আর এখানকার যে কুল রয়েছে সেই কুলগুলো কিন্তু খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে, অর্থাৎ 110 থেকে 130, 20, 40, 150 টাকা মতো কুল খুচরা বাজার বিক্রির আমরা তথ্য পেয়েছি। আরেকটি বিষয় বলা ছিল, এই যে হাটটি এখানকার যে হাট ব্যবসায়ী রয়েছে তারা আমাকে জানিয়েছে এই কুল আগামী মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু তারা কুল চরাঞ্চল রয়েছে, সেই জমি রয়েছে, সেখানে কুল চাষ করে কিন্তু অনেকেই লাভবান হচ্ছে, অনেকেই বাণিজ্যিক আকারে কিন্তু কুল চাষ করতে এগিয়ে আসছে। যেহেতু একটি লাভজনক ব্যবসা এবং খুব সহজে এটি বাজারজাত করা যায়, সেজন্য অনেকেই আগ্রহী এবং উদ্যোগী হয়ে কিন্তু কুল চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আর এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে অর্থাৎ হর্টিকালচার, তারাও কিন্তু প্রতিনিয়ত কুল চাষীদের সাথে কিন্তু পরামর্শ করে যাচ্ছে, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রশিক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এই যে বলা চলে যাতে করে কুল চাষ আরো দিনে দিনে বৃদ্ধি পায়, এমনকি অনেক বেকার যুবক যারা আছে তারা যেন উৎসাহিত হয়ে এই কুল চাষে এগিয়ে আসে, এমনকি দেশের অর্থনীতির একটি ভূমিকা রাখতে পারে বলে তারা জানিয়েছে। আর এই যে হাটটি শহরের ডাকপাড়া যে হাটটি রয়েছে, আমি যে হাটে অবস্থান করছি, এই হাটে কুল ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য ফল, পেয়ারা, কলা, আঙ্গুর, খেজুর, মালটা কিন্তু তথ্য পাওয়া চলেছে। এখানে 50 থেকে 60 টাকা ফল বিক্রি হয়ে থাকে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য রাখছি। জামালপুরের কুলের বাজার থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। শেরপুরের কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে মিষ্টি আলু চাষে। কম খরচ ও সময়ে বেশি লাভ হওয়ায় কোকেই 14 জাতের আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। চলতি বছর 212 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে, যেখান থেকে জেলার চাহিদা মিটিয়ে প্রায় 300 টন আলু রপ্তানি হবে বিদেশে। আর জানাচ্ছেন জাহিদুল খান সৌরভ। শেরপুরে বলারচর গ্রামে কৃষক কমেদ আলী গেল বছর 2 বিঘা জমিতে করেন জাপানি জাতের মিষ্টি আলু কোকেই 14। ফলন ভালো হওয়ায় অন্তত 60,000 টাকার আলু বিক্রি করেন। এবার 3 বিঘায় চাষ করে লাখ টাকার আলু বিক্রির আশা তার। বিঘা প্রতি খরচ হয় 20 থেকে 25,000 টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে বিঘায় লাভ হয় 25 থেকে 30,000 টাকা। অল্প খরচে অধিক লাভ হয় জেলার অন্যান্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন আলু চাষে। গত আলু গাছ 2 বিঘা তো আলু গাছ 60,000 টাকা। এবার আলু গাছ 3 বিঘা আলুতে 1,20,000 টাকা বেশ কিনা, এটা আমার আশা হচ্ছে। কৃষি অফিস তো আমগরের সুযোগ সুবিধা দিছে, এই মিষ্টি আলুর বীজ দিছে, তারপরে সার দিছে, আবার শুনতেছি যে এই আলুটা বিদেশে নিয়ে বিক্রি করব। 1 বিঘা মিষ্টি আলু করছি, তাই আশা করতেছি যে মিষ্টি আলু তোলার পরে যাতে আমার 20-25,000 টাকা বেচাকিনি আসে। নারুতো জাপান প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, শেরপুর সদরের 43 কৃষককে বিনামূল্যে মিষ্টি আলু লতা ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে, যাতে কৃষকরা বেশি পরিমাণে আলু চাষ করতে পারে। এই বছর 30 একর জমিতে এখানে চাষ হয়েছে। আমরা কৃষকদের মিষ্টি আলুর লতা, রাসায়নিক সার, কীটনাশক দিয়ে সহযোগিতা করেছি এবং প্রত্যেক দিন আমরা কৃষকদের এসে আগাছা নিরানো, পানি দেওয়া এবং বিভিন্ন রোগবালাইয়ের বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। নতুন জাতের আলু চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টি আলুর।
এখানকার কৃষকরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে 30 একর জমিতে মিষ্টি আলু চাষ করছে এবং জাপানিজ একটি কোম্পানি এই মিষ্টি আলু প্রোডাক্টটি আমাদের বিদেশে রপ্তানি করবে। এতে আমাদের যেমন ডলার আসবে বাংলাদেশে এবং আমাদের কৃষকরা লাভবান হবে এবং কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করছে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত চারা এনে কৃষকরা আবাদ করছেন এবং এই যে কি জাপানি ভ্যারাইটি এবং এখানে পুষ্টিগুণ সম্পন্ন এই জাতটি এবং কৃষি বিভাগের অফিসারবৃন্দ কৃষকদেরকে সার্বক্ষণিক কৃষি বিষয়ে পরামর্শ দিচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে চলতি বছর শেরপুরের 5টি উপজেলায় 212 হেক্টর জমিতে এই মিষ্টি আলু চাষ হয়েছে, যেখানে এসব আলু নিজ জেলার চাহিদা মিটিয়ে 300 মেট্রিক টন আলু রপ্তানি হবে বিদেশে, যেখান থেকে আয় হবে বৈদেশিক মুদ্রা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শরীয়তপুরের আঙ্গারিয়া বুড়িরহাট খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অনাবাদি থাকছে 2000 একর জমি। খালটি দখল, দূষণ এবং অসম্পূর্ণ খননের কারণে এখন কার্যত মৃতপ্রায়। পানি উন্নয়ন বোর্ড খালটি খনন করলেও কোনো কাজেই আসেনি। এখন চাষাবাদ বন্ধের শঙ্কায় দিন কাটছে স্থানীয় কৃষকদের। এদিকে বিকল্প পদ্ধতিতে সেচের ব্যবস্থার কথা জানায় কর্তৃপক্ষ। সজীব খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। এটি আঙ্গারিয়া বুড়িরহাট খাল। পানি উন্নয়ন বোর্ড খালটি খনন করলেও কীর্তিনাশা নদীর সাথে সংযোগ স্থাপন না করায় খালটিতে পানি প্রবাহ স্বাভাবিক হয়নি। আর পৌরসভার ময়লা আবর্জনা ফেলে খালটি এখন ভরাট হয়ে গেছে। এই খালের ওপর কয়েক হাজার কৃষক নির্ভরশীল। বড় মৌসুমে সেচের পানি নিয়ে এসব কৃষক এখন বিপাকে। খাল ভরাট হওয়ায় নেই পানি প্রবাহ। বড় সেচের জন্য করা হয়েছিল বিকল্প ব্যবস্থা, কিন্তু বিকল্প পদ্ধতিতে পানি সেচের ব্যবস্থাও কাজে আসছে না। সরিয়ে নেওয়া হচ্ছে সেচের পাম্প ও যন্ত্রপাতি। অসম্পূর্ণ খনন, দখল আর দূষণে মরতে বসেছে আঙ্গারিয়া বুড়িরহাট খাল। কোথাও শুকনো, কোথাও ময়লার স্তূপ, আবার কোথাও দখল করে উঠেছে বড় বড় ইমারত। পৌর এলাকার আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ। পানির দুর্ভোগ, এলাকার মানুষ পানি পায় না খালের ভিতরে এবং ময়লা আবর্জনায় খাল তলায় গেছে, নোংরা হয়ে গেছে। মশা মাছি এগুলো রাতে ঘুমাইতে পারি না, মশা কামড়ায়। পানি আমি এই নদীর তনে যত উড়াই মেশিন দিয়া, কিন্তু পানি আমি বলকে নিয়ে পৌঁছতে পারব না। আব্দুল জব্বার সোনামুখী গ্রামের কৃষক। জমি প্রস্তুত করেছেন বড় আবাদের জন্য, কিন্তু সেচের পানি না থাকায় জমি ফেটে চৌচির। চাষাবাদ করতে না পারায় সংসার চালানো নিয়েই দুশ্চিন্তায় এই কৃষক। এই জমি ফাটিয়া চৌচুর হয়ে গেছে। ওহন এই জমিনে চাষ করা লাগতো আরো 1 মাস আগে। ওহন তরি আমরা করতে পারছি না, ওহন পানির অভাবে। আব্দুল জব্বারের মতো 2টি ইউনিয়ন ও পৌরসভার শত শত চাষির একই অবস্থা। তাদের 2000 একর জমির বড় আবাদ হুমকির মুখে। ধানের উপরেই তো আমরা বাইসা আছি, জমি যদি খিল থাকে তার তো সমস্যা। এই ধান লাগাইতে পারি না, না লাগাইতে পারলে তো আমার সংসারই চলবো না। সংসার চলবো কেমনে? জমি আছে 300-150 কানি, পরে 4 থেকে 500 ফ্যামিলি এই বছর করে না খায় মারা যাবে এই বলকটার কারণে। এদিকে জমিতে সেচের ব্যবস্থা সহ খাল খননের উদ্যোগের আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বড় আবাদে পানি সরবরাহ করে থাকে তাদের অনুরোধ করব তারা যেন কৃষকের কথা বিবেচনা করে যেন সেচ ব্যবস্থা রাখে। আর দীর্ঘমেয়াদীতে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের সাথে আলোচনা করব যেন এখানে খাল খনন করা যায় এবং এটা পানি প্রবাহ যেন অব্যাহত রাখা যায়। খাল বাঁচাতে এগিয়ে আসতে হবে স্থানীয়দের। আর খনন করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পদ্মা নদী দিয়ে আমাদের প্রচুর পরিমাণে সিল্ড ক্যারি করে আর কি, তো সেটার কারণে হইতেছে এখানে আসলে দ্রুত গতিতেই আমাদের দেখা যাচ্ছে যে ভরাটটা হয়ে যায় আর এখানে একটা জোয়ার ভাটার ইফেক্ট থাকে। সুরেশ্বর খাল পুনঃখনন প্রকল্পের আওতায় 1,90,00,000 টাকা ব্যয়ে খালটি খনন করা হয়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এখন সকালে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সকাল। এবার দেশের বাইরের প্রসঙ্গ। কাতারের রাজধানী দোহার সাগর পাড়ে বাড়ছে পর্যটকদের ভিড়।
প্রতিদিনই সন্ধ্যা হলেই আলো ঝলমলে সৌন্দর্য উপভোগে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। দোহার আল কার্নিশ এলাকায় নৌভ্রমণের মধ্য দিয়ে মনোমুগ্ধকর রাতে সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি তারা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে থাকছে বিস্তারিত। দিন গড়িয়ে সন্ধ্যা নামতেই আলো ঝলমলে হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহা। মুগ্ধতা ছড়ায় শহরটির সাগরপাড়ের এলাকা আল কার্নিশ। বাহারি আলো আর বিলাসবহুল অট্টালিকার প্রতিচ্ছবি ডিঙিয়ে নৌযানে করে ভেসে বেড়াতে শুরু করেন পর্যটকরা। শীত মৌসুম এলেই এই ভ্রমণ আয়োজন বেড়ে যায় কয়েক গুণ। ভ্রমণ পিপাসুদের আনাগোনায় মুখর হয়ে ওঠে দোহার আল কার্নিশ এলাকা। হাজারো কর্মব্যস্ততার মাঝে বিদেশের মাটিতে নৌ ভ্রমণের এই সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কর্নিশে খুব সুন্দর একটা জায়গা এবং এখানে বিচে ঘুরে খুব সুন্দর একটা পরিবেশ। দূরান্ত থেকে অনেক লোকজন আসে, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার তখন কাজ বন্ধ থাকে, তখন এখানে ঘোরার জন্য আসে। নৌ ভ্রমণ হচ্ছে, সেটাও কিন্তু একটি আকর্ষণীয় পর্যটনের একটি এলিমেন্ট কাতারে। বিশেষ করে এই ঐতিহাসিক যে কর্নিশ, এখানে কাতারে যদি কেউ আসে তাহলে কিন্তু অবশ্যই এই কর্নিশের নৌ ভ্রমণ একটি অত্যাবশ্যকীয় উপাদান, যে কাতারের পর্যটনের যদি স্বাদ আস্বাদন করতে হয়। মাথাপিছু আয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতারে গত 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে। গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব ইমারত। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তৎপরতা বাড়িয়েছে কাতার সরকার। এখন কাতার অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধের অবসান চান গাজাবাসী। গাজায় আর কোনো বোমার শব্দ শুনতে চান না তারা। স্বজনদের মুখ দেখার অপেক্ষায় বন্দীরা। প্রথম ধাপে 33 ইসরায়েলের বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে 1890 জন ফিলিস্তিনি। 42 দিনের চুক্তিটি কার্যকর হচ্ছে স্থানীয় সময় সকাল 8:30 থেকে। তবে চুক্তি লঙ্ঘনের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে যুদ্ধবিরতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পুরস্কার হিসেবে দেখছে হিজবুল্লাহ। আর জানাচ্ছেন তানভীর জনি। দীর্ঘ 15 মাস পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছেন গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় 47,000 ফিলিস্তিনি। গাজার প্রতি 20 জনের একজন যুদ্ধে আহত হয়েছেন। বাস্তুচ্যুত 19 লাখ বাসিন্দার 80% বাস করছে জরাজীর্ণ তাঁবুতে। চরম খাদ্য সংকটে 22 লাখ বাসিন্দা। ফিলিস্তিনকে রীতিমতো ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে ইসরায়েল। অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে সিদ্ধান্ত হলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির। মধ্যস্থতাকারী দেশ মিশর জানিয়েছে প্রথম ধাপে 33 জন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে প্রায় 2000 ফিলিস্তিনি। সেই তালিকায় আছেন ফিলিস্তিনের রাজনীতিবিদ, সাংবাদিক সহ হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহার বেশ কয়েকজন সদস্য। 1 বছরেরও বেশি সময় ধরে নিজের ঘরবাড়ি ছাড়া কয়েক লাখ মানুষ। অবশেষে পরিবার ও স্বজনদের কাছে ফিরে যাচ্ছেন তারা। তাদের আশা এর মধ্য দিয়েই চলমান যুদ্ধের অবসান ঘটবে। আর কোনো নিরীহ ফিলিস্তিনিকে প্রাণ দিতে হবে না। يكون هذا اليوم آخر يوم ما يكون بعده يعني انتهاكات لهذه الهدنة، وأن نعود إلى جباليا مسقط الرأس والمهد، وأن نلملم جراحنا. وكل بيت خرج منه شهيد، كل بيت خرج منه جريح، كل بيت خرج منه أسير. তবে ফিলিস্তিনি বিশেষজ্ঞদের মতে চুক্তির শর্তাবলী বাস্তবায়ন বা পূরণ করা এখনও চ্যালেঞ্জের বিষয়। অনেক ক্ষেত্রে সেটি বাধার মুখেও পড়তে পারে। হামাসের সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের ঐক্য গড়ার বিষয়টিও উদ্বেগের। العقبات أهمها أن إسرائيل ستحاول اختراقه كما فعلت في الجبهة اللبنانية، مما سيؤدي إلى ردود فعل من المقاومة الفلسطينية غير يعني المقيدة بالكثير من الارتباطات والحساب. السلام عليكم. এদিকে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীর প্রধান জানান এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পুরস্কার। مواجهة حزب الله في لبنان ساهمت في نصرة غزة، والشباب المقاوم وقفوا سدا منيعا أمام التقدم على الجبهة بمواجهة أسطورية. যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিরবিচ্ছিন্ন ও নিরাপদে প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চুক্তি বাস্তবায়ন ও তদারকির জন্য মিশরে একটি যৌথ অপারেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে, যেখানে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র ও কাতারের পাশাপাশি ইসরায়েলের প্রতিনিধিরা থাকবেন। তানভীর জানি, এখন বিশ্ব।
ইরানের রাজধানী তেহরানে আততায়ীর গুলিতে সুপ্রিম কোর্টের 2 বিচারক নিহত হয়েছেন। হত্যাকাণ্ড ঘটনার পর আততায়ীরা আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। সিএনএন জানায় নিহত ওই 2 বিচারক কয়েক বছর ধরেই বেশ কিছু হাই প্রোফাইল কেসের সাথে সম্পৃক্ত ছিলেন। তবে হামলাকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার রেকর্ড পাওয়া যায়নি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগীয় মিডিয়া অফিস। মিডিয়া অফিস আরও বলছে, প্রাথমিক আলামত পর্যবেক্ষণের পর ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম মিজান নিউজ এজেন্সি বলছে, এই হামলার সময় একজন গার্ডও গুরুতর জখম হয়েছে। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, 2 জন নয় বরং 3 বিচারপতিকে হত্যার পরিকল্পনা করেছিল ওই আততায়ী। এখন সকালে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সকাল। এবারে খেলার খবর। গঠনতন্ত্র সংশোধন বাতিল ও কমিটি প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ সহ এবার বিসিবিকে 3 দফা দাবি জানিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা। বিসিবির সভাপতির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে এসব জানান তারা। এদিকে অস্থিতিশীল পরিস্থিতিতে প্রথম বিভাগের খেলা পিছিয়েছে মহানগর ক্রিকেটের নিয়ন্ত্রক সিসিডিএম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট। সংশোধন কমিটির প্রস্তাবনায় ঢাকাই ক্লাবের আধিপত্য খর্ব হওয়ার অভিযোগে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ক্লাব সংগঠকদের। শনিবার বেলা বাড়ার সাথে সাথেই বিসিবি প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ঢাকার ক্রিকেট ক্লাব কর্তারা। কয়েক দফা পেছানোর পর অবশেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদের দেখা পান তারা। জানান নিজেদের দাবি দেওয়া। ক্লাব কর্তাদের অভিযোগের তীর গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের দিকে। একটা খসড়া গঠনতন্ত্রে মানে যে ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটা আমাদের ক্লাব স্বার্থবৃদ্ধি প্রস্তাব যেগুলি আনা হয়েছে সেগুলি অবশ্যই ক্লাব স্বার্থবৃদ্ধি সংগঠকদের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা কারোই কাম্য ছিল না। আমরা স্পষ্ট দাবি করেছি যে এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। এবং পাশাপাশি আমাদের এখন 2-1 দাবি করেছে যে এই যে গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। খেলার থেকে আমরা খেলবো না, আমরা খেলার পক্ষে, বাট আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। গেল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে দেয়া 3 দিনের আলটিমেটাম শেষ। স্মারকলিপি জমা দেওয়ার পর ক্লাব কর্তারা এবার বল ঠেলে দিলেন বিসিবি বসের কোর্টে। আমরা সভাপতির দিকে তাকিয়ে আছি, সভাপতি যত দ্রুত এটার সমাধান দিবে তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো। ক্লাবগুলোর দেয়া আলটিমেটামের প্রভাব মুখে স্বীকার না করলেও রোববার থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি পরিবর্তন করেছে মহানগর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএম। ক্লাব অফিসিয়ালরা এবং ক্লাব অর্গানাইজার যারা আছেন তারা তাদের কিছু কনসার্ন নিয়ে আসছেন, সেগুলো অ্যাড্রেস করার জন্য তারা বিসিবিকে রিকোয়েস্ট করেছে এবং বলেছে তারা সবাই ক্রিকেট লিগটা খেলতে চান এবং ফার্স্ট ডিভিশন লিগটা খুব তাড়াতাড়ি খেলতে চান। আমরা একটা সিদ্ধান্তে আসছি, সেটা হচ্ছে যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনবিলিং আর লিগ ওপেনিংয়ের ডেটটা দিয়ে দিব। মিটিং শেষে বিসিবি প্রাঙ্গণের সভাপতি গণমাধ্যমে কথা না বললেও খসড়া গঠনতন্ত্র আজই হাতে পাওয়ার কথা জানিয়েছেন তিনি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। আবাহনীর সঙ্গে দ্বন্দ্বে ঘরোয়া ফুটবল খেলতে না পেরে ডেনমার্কের একটি ক্লাবে অনুশীলন করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ঢাকা আবাহনীর বিরুদ্ধে তার অভিযোগের 4 মাস পেরোলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বাফুফে। এদিকে জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিকে বড় ব্যাপার বলছেন বাংলাদেশ অধিনায়ক। এসকে শাওনের প্রতিবেদন। বিপিএল এবং ফেডারেশন কাপ নিয়ে ব্যস্ত সময় পার করছে ঘরোয়া ফুটবল, অথচ বাংলাদেশের কোনো ক্লাবেই খেলার সুযোগ হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। কারণ ঢাকা আবাহনীর সঙ্গে চুক্তির পর অর্থ নিয়ে দর কষাকষিতে দলবদলের সময় ফেডারেশনে তার নাম জমা দেয়নি ক্লাবটি। পরে ব্রাদার্স ইউনিয়নে তিনি যোগ দিলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় গোপীবাগের ক্লাবটির পক্ষে নিবন্ধন করা সম্ভব হয়নি। এ নিয়ে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ফুটবল ফেডারেশনে অভিযোগ করেন জামাল ভুঁইয়া। তবে 4 মাস পেরিয়ে গেল দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বাফুফে। যেটা হয়েছে আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না।
এটা আমার ডিসিশন না, ওরা ডিসিশন নিছে। অভিযোগ যে করলেন কোনো সমাধান কি পেয়েছেন? না, এখনো পাইনি। ঘরোয়া আসরগুলোতে খেলতে না পেরে বেশ কয়েকদিন জন্মভূমি ডেনমার্কে অবস্থান করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার দাবি ঘরোয়া লিগ না খেললেও ফুটবলের সঙ্গেই ছিলেন, নিয়মিত করেছেন অনুশীলন। দ্বিতীয় লেগে ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে মাঠে নামার কথা তার। এইটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম, সো ওইখানে প্র্যাকটিস করছি, ওইখানে খেলছি। এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলার কথা রয়েছে হামজা চৌধুরীর। ইংলিশ লিগে খেলা ফুটবলারের অন্তর্ভুক্তিতে আনন্দিত বাংলাদেশ অধিনায়ক। বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামজা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামজা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। শনিবার বাফুফেতে এএফসি এ লাইসেন্স কোর্সে অংশ নেন জামাল ভুঁইয়া। এই ফাঁকে বাফুফে ফুটবল একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। চাপাই সীমান্তে উত্তেজনা, সংঘর্ষ, ভারতীয়দের হামলায় বেশ কজন আহত। প্রতিবাদে রাজধানীতে নাগরিক কমিটির মশাল মিছিল। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা 9-6 করবার চেষ্টা করছে। কোনোভাবেই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাকে আমরা হারাতে দেব না। তারেক রহমানের দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, দিনক্ষণ নির্ভর করছে খালেদা জিয়ার সুস্থতার উপর, বলছেন কেন্দ্রীয় নেতারা। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একদিকে তিনি নেতা, আরেকদিকে তিনি আবার একজন সন্তান। লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলেই তো আমরা অপেক্ষায় আছি, খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। সিলেটের নানা সংকটে নারী উদ্যোক্তারা প্রতি বছর প্রশিক্ষণ নিয়েও পুঁজি ও পারিবারিক সমস্যায় ঝরে পড়ছেন অনেকেই। এবং অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধের অবসান চান গাজাবাসী। প্রথম ধাপে 33 ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছেন প্রায় 2000 ফিলিস্তিনি। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।